আজকে আমি যে গল্প কাহিনীটি শোনাতে যাচ্ছি সেটা সম্পূর্ণ সত্যি একটা মেয়ের জীবন কাহিনী। এশার আজান হচ্ছে চারদিকে। আজ কেন জানি নামাজটা পড়তে ইচ্ছে হচ্ছে না। বিছানায় গা এলিয়ে দিলাম। জানলা দিয়ে চাঁদের আলো এসে মুখে পড়ছে। মাঝে মাঝে কেমন ছায়াও খেলে যাচ্ছে মুখের উপর। হাতের নিচের বালিশটা দিয়ে উপর হয়ে জানালার দিকে ফিরে তাকালাম। আকাশে জল জল করছিল পূর্ণিমার চাঁদ, আর জানালার পাশেই কলা গাছটা মুখের উপর চাঁদকে আড়াল করে ছায়ার সৃষ্টি করে চলছিল। আহ, কত সুন্দর এই রাত! নিজের চোখে অবলোকন করা ছাড়া বোঝা সম্ভব নয় এই স্নিগ্ধতা। কিন্তু খানিকক্ষণ বাদেই এই সুন্দর রাতটাই বিষাদ মাখা সেই রাতের স্মৃতিচারণ ঘটালো। মন জুড়ে স্মৃতিতে আমার 2 বছর আগের সেই অভিশপ্ত রাত। জানি না আর সবার কাছে তা কেমন রাত। আমার জীবনে এটা সত্যি অভিশাপ। 26 আগস্ট 2018 দিবাগত রাত। কুরবানির ঈদের আমেজ এখনো কাটেনি। 5 বোনে আর মা বাবাকে নিয়ে আমাদের টিনের চালের ঘর আমাদের। মধ্যবিত্ত পরিবারের আমি ছোট মেয়ে, আর 4 বোনের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের বাকি শুধু আমি। সবে এসএসসি পাশ করে কলেজ ভর্তি হয়েছে কয়েক মাস। ঈদের ছুটিতে সব বোন এক হয়েছে বাড়িতে। ভালোই কাটছিল দিনগুলো। হঠাৎ রাতে আমার এক দুই সম্পর্কের জ্যাঠাতো ভাই তার মামা শ্বশুর বাড়ি থেকে কিছু মানুষ নিয়ে আমাদের বাড়ির পাশে আসে। উদ্দেশ্য আমার জন্য তার মামাতো শালার সম্বন্ধ নিয়ে। কিন্তু আমার পরিবারের কেউ আমার বিয়ে দিতে রাজি নেই। তাও জ্যাঠাতো ভাইয়ের সম্মান রক্ষার্থে তাদের আমাদের বাড়ি আসার অনুমতি দেওয়া হয়। যেহেতু আমাদের পরিবার থেকে একতরফা বাধা দেওয়া হয়, তাই তারা নিজেদের সাথে নিয়ে আসা গাড়িতেই তাদের ছেলেকে রেখে আমাদের বাড়িতে আসে। তাদের আপ্যায়ন শেষে জ্যাঠাতো ভাই আমাকে একবার দেখানোর জন্য অনুরোধ করে। যে কাপড় গায়ে ছিল, সাধারণ গ্রামের মেয়েরা যেমন থ্রি পিস পরে তেমনি একটা থ্রি পিস পরা, মাথায় ঘোমটা টেনে বড় বোন আমাকে তাদের সামনে নিয়ে যায়। তখন আমার ভেতরে কোনো ফিলিংস ছিল না, কারণ আমার ভিতরে সম্পূর্ণ বিশ্বাস ছিল যে বিয়েটা হবে না। সেখানে উপস্থিত মুরব্বী টাইপের দুজন পুরুষ ছিল, আর প্রায় 9-10 জন ভার্সিটি লেভেলের আর এর নিচের লেভেলের ছেলে ছিল। তাই আমি নিশ্চিত ছিলাম আমাকে তাদের পছন্দ হবে হবে না, কারণ দেখতে আমি ভালো না হলেও খারাপ না। আর আমাকে করা তাদের প্রশ্নের মধ্যে বেশিরভাগই ছিল শিক্ষা বিষয়ে। যেহেতু আমার শিক্ষা ব্যাকগ্রাউন্ড এখনো পর্যন্ত ভালো, তাই না করার প্রশ্নই আসে না। তারা আমার ছবি তুলতে চাইলে আমার বড় বোন ছবি তুলতে দেয়নি। সম্মানের সাথেই তাদের বিদায় দেওয়া হয়। সেদিন রাতে এসব নিয়ে আর কোনো আলোচনা হয়নি। আর আমার সেই রাতটাও অন্য সব রাতের মধ্যেই কেটে গেল। পরদিন সকালবেলা হঠাৎ আমাদের বাড়িতে জ্যাঠাতো ভাইয়ের আগমন ঘটে। তাদের মাঝে কি কথা হয়েছিল জানি না, তবে ঘন্টা কয়েক বাদে আমার বাবা আর বড় বোনের স্বামীকে দেখলাম কোথায় যেন যাচ্ছে। তারা গেল সকালে, ফিরতে বিকেল হলো। জানি না কিছু সময়ের মাঝে এমন কি হলো, ঘরে ছোটখাটো উৎসবের মতো একটা আমেজ শুরু হলো। কিন্তু সবই আমার অগোচরে। আমি উৎসুক হয়ে তাদের কাজকর্ম দেখতে দেখতে বুঝতে পারলাম রাতে আমার বিয়ে। বিয়ে শেষে আমার সাথে করেই নিয়ে যাবে। ছেলে ব্যাংকে জব করে, ভালো পজিশন, ঢাকায় ফ্যামিলি সহ সেটেল। সবচেয়ে বড় কথা, তারা আমাকে বিয়ের পর পড়ালেখা করাবে। আপনারা হয়তো ভাবছেন তখন আমার মনে অনেক রঙিন স্বপ্ন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, তখন আমার মাথায় শুধু একটা ঘুরছিল, এখন বিয়েটা হলে বুঝি মা বাবার কষ্টটা কমে যাবে, পড়ালেখার খরচটা কষ্ট করে আর বাবাকে জোগাড় করতে হবে না। এখন ভাবলে হাসি পায়, কি এক মেয়ে ছিলাম আমি। নিজের জীবন নিয়ে ভাবিনি নিজের স্বপ্ন নিয়ে। কোনো অনুভূতি তখন আমার ভিতর ছিল না। রাত তখন 2টা পেরিয়েছে। বিয়েটা হয়ে গেছে, আর আমি আমার নতুন ঠিকানায় পাড়ি দিচ্ছি। বিয়ের আমেজ নিয়ে 2 দিন কেটে গেল, কিন্তু এখনো অবধি আমি আমার জীবনসঙ্গীর চোখের দেখাটুকুও পাইনি। অবিশ্বাস্য হলেও সত্যি, এটাই বিয়ের তৃতীয় রাতেই আমি তাকে প্রথম দেখি। যেখানে আমার বয়সে 16, সেখানে তার বয়স 32 ছুঁই ছুঁই। লম্বায় 5 ফুট 4 ইঞ্চি, আর ওজন 80 হবে হয়তোবা। তাতে কি হয়েছে, আমার আর বোনগুলোর স্বামীও এমনি। মেনে নিলাম সব কিছুই। পরিস্থিতি আমাদের মাঝে এমন পর্যায়ে দাঁড় করায় তখন সত্যি কে মেনে নিতে কষ্ট হয় কিনা জানি না, তবে এক মুঠো সুখ পাওয়ার আশায় মুখে জোরপূর্বক হাসি ফোটাতে হয়। বিয়ের 5 দিনের মাথায় আয়োজন চলে আমাদের বাড়িতে যাবার। আর এইবার গেলে, আমার প্রথম বর্ষের পরীক্ষার কারণে বাড়িতে গেলে মাসখানেক থাকার কথা হয়েছে, আর এখান থেকে সবাই ঢাকা চলে যাবে। সকাল হতেই নাস্তা না দিয়ে আমার শাশুড়ি হাতে ভাতের থালা দিয়ে আসে। তরকারি হিসেবে কলমি পাতা রান্না করা ছিল। তিনি আমায় নিজ হাতেই খাইয়ে দিলেন আর বললেন শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি বলতে নেই, আর শাকের ভাত খেয়ে বিরিয়ানি ঢেকুর দিতে হয়। এই কদিনে উনি আমার সাথে তেমন কথা বলেনি। যতটুকু এখানে এসে শুনেছি, আমার ভাই না থাকায় আমার ননদ আর শাশুড়ি রাজি ছিল না এই বিয়েতে যাওয়ার জন্য। প্রায় সময় ঘনিয়ে এলো, তখন আমার 3 শাশুড়ি
অর্থাৎ শাশুড়ি, চাচি এবং জেঠি শাশুড়ি মিলে আমার হাত ধরে টেনে তাদের বড় পুকুরের পাড়ে নিরিবিলি এক জায়গায় নিয়ে আসেন। আমার জানা ছিল না তারা কেন আমাকে এখানে এনেছেন, তাই উৎসুক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ আমার চাচি শাশুড়ি আমার হাত ধরে বলতে শুরু করলেন, বউ, মেয়েদের জীবনে প্রথম বিয়েই হয়। প্রথম ডুবে যার কপাল ভেজে না, হাজার ডুবেও তার কপাল শুকনোই থাকে। তারপর জেঠি শাশুড়ি বললেন, এখনকার চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত, তাই এসব সমস্যা কোনো সমস্যাই না। তোমার শ্বশুরদের বংশে এই সমস্যাটা আছে, কিন্তু পরে ঠিক হয়ে যায়। তোমাদের স্বামী স্ত্রীর মাঝে কিছুই হয়নি তা আমরা জানি। মা, তুমি এসব বাপের বাড়ি গিয়ে বইলো না। তোমার জীবনটাও শেষ, আমাদের ছেলেও একই অবস্থা। বুঝোই তো মা, শুধু এইটুকু হয় কথা। তাদের কথাগুলো আমার মাথায় নীতিবাক্যের মতো আটকে যায়। বাড়িতে আর এসব নিয়ে কথা হয়নি। 1 মাস পর আমার শ্বশুর আর দেবর আসে আমায় নিয়ে যেতে। যাই, ওখানে দিন কেটে যায়। মানুষরূপী পশুর আসল চেহারা আস্তে আস্তে আমার সামনে আসতে থাকে। বাধা আসে আমার পড়ালেখায়, নানা ধরনের মানসিক নির্যাতনের শিকার হতে থাকি আমি। আর আমার সামনে সেদিন রাতের তাড়াহুড়ো করে বিয়ের কারণটাও পরিষ্কার হয়ে যায়। আমার স্বামী, যিনি ব্যাংকের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা নয়, সামান্য পিয়ন বটে, কিন্তু বিয়ের আগে জানা হয় তিনি উচ্চপদস্থ কর্মকর্তা। শিক্ষা নেই বললেই চলে, তাতে সমস্যা না। সমস্যা হলো আমার স্বামী আর অন্য দুজন স্বাভাবিক মানুষের মতো নয়। তার ব্যবহার আর একটা প্রাপ্তবয়স্ক মানুষের এক নয়। সামান্য কথা বলতেও তার মুখে আসে না, সাধারণ কথাও তার মাথায় ঢোকে না। একদম মায়ের কোলে ছোট্ট গজানন। তাদের মুখে আমার একটাই দোষ, তাদের নানান কটু কথা আমি আমার বাপের বাড়ি ফোন করে সব জানিয়ে দেই। বাবা শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করে, এটাই আমাদের বড় দোষ। এভাবে 7 মাস কেটে যায়। ইন্টারমিডিয়েটে বিজ্ঞানের ছাত্রী কিভাবে কোনো ক্লাস ছাড়া পরীক্ষা দিয়ে পাশ করবে তা আমার জানা ছিল না, কিন্তু তাদের এটাই মতামত। এভাবে প্রায় 1 বছর যায়। আমার বাড়ি যাওয়ার জন্য আমার বাবার ফোন আসে। তখন আমার শাশুড়ি আমাকে রান্নাঘর থেকে ডেকে নিয়ে যায়। এই বলে, তুমি শিক্ষিত মেয়ে, তোমাকে সব ঢেলে সাজিয়ে বোঝাতে হবে না। স্বামীর উন্নতি চাইলে পড়ালেখা ছেড়ে দাও, তোমাকে তো আর চাকরি করতে হবে না, তাই না? আমি ওনাকে কিছুই বলিনি, শুধু বাবাকে ফোন করে বলে দিয়েছিলাম, কারণ তাদের কাছে আমি কিছুই চাইনি, শুধু এই পড়ালেখা ছাড়া। শুরু হয় আমার জীবন যুদ্ধ। হঠাৎ একদিন বিকেলে আম্মুর ফোন আসে। ফোনে আমার মা আমাকে যা তা ব্যবহার করে, যার কারণ হচ্ছে আমার শাশুড়ি আমার মাকে নালিশ করেছে আমি নাকি সারাক্ষণ বসে বসে মোবাইল চালাই, কোনো কাজ করি না। আমার নাকি 10টা থেকে 12টা ছেলের সাথে সম্পর্ক আছে, আর আমি নাকি আমার স্বামীকে সম্মান করি না। সবচেয়ে বড় কথা হলো, আমি নাকি আমার স্বামীকে আমার শরীরে হাত দিতে দেই না। সকালে ফজরের আজানের সাথে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানিয়ে বাসন কোসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এসে নাস্তা করতে হয়। কখনো খাওয়া হয়, কখনো হয় না। পরিবারের ছোট মেয়ে তো, তাই মুখে স্বাদ মতো না হলে খাবার মুখে রোচে না। শুরু হয় রান্নার জোগাড়। ননদরা ভার্সিটি আর স্কুলমুখী হয়। স্বামী শ্বশুর অফিসে যায়, দেবর পরে পরে ঘুমায়, আর শাশুড়ির ডায়াবেটিক্স। রান্নার জোগাড় করে সবার বিছানা গোছাতে হয়, ঘর ঝাড় দিতে হয়, তারপর আবার রান্নাঘরে ঢুকতে হয়। 8 জন মানুষের রান্না করতে করতে দুপুর প্রায় 2টা বেজে যায়। রান্নাঘর থেকে বের হয়ে 4 রুমের বড় বারান্দাওয়ালা ঘরটা মুছতে হয়, তারপর ঘরের সব কাপড় ধুতে হয়। ভাত খেতে যেতে প্রায় 3টে পার হয়। বিকেলে আর ঘুমানো হয়ে ওঠে না, কারণ আসরের নামাজ শেষে শাশুড়ি হাঁটতে বের হন। উনি বাইরে যাবেন, আমি ঘুমাবো, এটা হয় নাকি? আমি কি এই বাসার মেয়ে নাকি? আমি তো বউ, তাই না? এই সময়টা পার করার জন্য মোবাইল চালাতাম, আর সেটাই হয়তো আমার সারা জীবন, সারাদিনের পরিশ্রমগুলোকে মিথ্যে করে দিত। সন্ধ্যা হলে ছোট ননদ পড়তে বসবে, চা নাস্তা রেডি করতে হয়, তারপর আবার রাতের জন্য রান্না করতে হয়। এত কিছু করার পর কারো পড়ালেখা করার শক্তি থাকে কিনা জানি না, তবে আমার ছিল না। তাই বাবার বাড়িতে নালিশ দেয়, আপনার মেয়ে তো এখানে পড়েই না, বাড়ি গিয়ে কি এমন করে উল্টায় ফেলবে। রাতে দেবর বাসায় এসে রাতের খাবার শেষ করতো। রাত প্রায় 11টা 30 বাজে। সব গুছিয়ে আমার সব ধুয়ে ঘুমাতে যেতে যেতে 12টা বাজে। তারপরও যদি তিনি বলেন আমি কাজ করিনি, তাহলে তো সত্যি আমি কোনো কাজ করতাম না, মোবাইল নিয়ে পড়ে থাকতাম। সেদিন আম্মুর মুখে সব শোনার পর আমি অবাকে এর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাই। আমার শাশুড়ি এটা কিভাবে পারলেন? দোষটা তার নিজের ছেলের হওয়া সত্ত্বেও আমি আমার পরিবারকে না জানিয়ে তাদের ভালো করেছি, কিন্তু আজ সব আমার কাঁধেই এসে পড়লো। কিছুই বলিনি আমি সেদিন, শুধু স্বামী নামের পশুটির উপর থেকে সামান্য মানুষ হিসেবে যে সম্মান থাকে সেটাও উঠে গিয়েছিল। শুধুমাত্র পড়ালেখা ছাড়ানোর জন্য এত বড় মিথ্যাচার কিভাবে করলেন? যিনি কিনা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার মুখ দিয়ে কিভাবে এমন নোংরা কথাগুলো আসলো তা আমি বুঝতে পারলাম না। আর আমার স্বামী যে কিনা কোনো কথাই বলে না, সে তার মাকে ফোনে এসব জানায়, যার একটু সত্যতাও আমি পাইনি। এর আগে আমি আমার স্বামীকে সোজা সেজদা জানলেও বুঝতে পারলাম ইনি একজন মুখোশধারী ভালো মানুষ। যত যাই হোক, আমি আমার পড়ালেখা ছাড়বো না জানিয়ে দিলাম। অনেক ঝড়ঝাপটা সামনে বাড়ি আসলাম আমি। আমার শ্বশুর আমাকে বাড়ি এনে দিয়ে গেছেন।
বাড়িতে গিয়ে মা বাবাকে সব বলি। আমি যে বিয়ের এই 1 বছরও ভার্জিন সেটা বুঝতে তাদের বাকি রইল না। কিন্তু আম্মুর কথা দোষটা নাকি আমার, কারণ বিয়ের পর বাড়ি আসার পর আম্মুরা আমায় জিজ্ঞেস করছিল, আমি কিছুই বলিনি। তাদের মনেও সন্দেহ জেগেছিল, কারণ বিয়ের মিষ্টি বিলি করতে যখন আমার চাচাতো ভাই আমার স্কুলের প্রধান শিক্ষকের বাড়ি গিয়েছিলেন, তখন স্যার বলেছিলেন এই মেয়েকে অল্প বয়সে এমন একটা অ্যাবনর্মাল ছেলের সাথে বিয়ে না দিলেও পারত। এই কথাটা যদি প্রধান শিক্ষক না বলে অন্য কেউ বলতে, তবে হয়তো অবহেলা করা যেত। তাই চাচাতো ভাই এসেই বাড়িতে বলায় বাড়ির একটা শোকের রোল পড়ে যায়। কিন্তু আমি নিজেই বলেছিলাম তখন সব ঠিক আছে, কারণ আমি তো তাদের বিশ্বাস করেছিলাম। তাই বাবা মা চাইছিল বিচ্ছেদ না করে সমাধান করতে। মধ্যবিত্তদের সবচেয়ে বড় সম্বল সম্মান, যা খোয়াতে অন্য সবার মতো আমার মা বাবাও চায়নি। প্রথম বর্ষে পরীক্ষা শেষ, দ্বিতীয় বর্ষের পড়ালেখা শুরু, এভাবেই সময় চলতে থাকে। রোজায় কিছুদিন আগে আমার বাবা আমাকে তাদের বাসায় দিয়ে আসে। আবার শুরু হয় অশান্তি। একটা রাতও শান্তিতে ঘুমাতে পারিনি সেখানে। কিছুই বলিনি, শুধু চেয়ে দেখেছি। বাপের বাড়ি থাকাকালীন মা রোজা রাখতে দিতেন না, একদিন থাকলে আর একদিন থাকতে কষ্ট দিতেন। শ্বশুরবাড়িতে এবার প্রথম রোজা, যেহেতু আগে রোজা থাকতাম না তাই এবার কষ্ট হবে, এই ভেবে বাবা আমার শ্বশুরকে বললেন আমার খেয়াল রাখতে। আমার শ্বশুর বড্ড ভালো মানুষ, মেরুদণ্ডহীন পুরুষ। ভোর রাতে উঠে সবার খাবার দিতে হতো, তারপর নিজে খেয়ে সব গুছিয়ে নামাজ পড়ে ঘুমাতাম। সকালে উঠে ননদের জন্য নাস্তা বানাতে হতো। মাত্র 15 বছর তার, এই বয়সে কি রোজা রাখা যায় নাকি? ওদের কথা বাদ, ওরা তো আমার বোনের মতোই, কিন্তু আমি বোন নয়, আমি হচ্ছি ভাবি। ভাবি মানেই মহিলা, তাই না? বাড়িতে দেখতাম বিকেলের দিকে মা ইফতারি বানাতেন, কিন্তু এখানে নিয়ম দুপুরে সব রেডি করে রেখে গোসল করে রান্না চাপাতে হবে। প্রথমবারের মতো টানা রোজা রাখতাম, তাই খুব কষ্ট হতো। ডাল বেটে পেঁয়াজও বানাতে হতো, তারপর একা হাতে ইফতারি সব বানাতে সন্ধ্যা হয়ে যেত। তখন শ্বশুর স্বামী দুজনেই বাসায় চলে আসতেন। শাশুড়ি আমাকে সাহায্য করলে কোরআন পড়বে কে। ইফতারের সময় আমার চেহারার দিকে তাকিয়ে শ্বশুর বলতেন, কেমন শুকিয়ে গেছো, কাল থেকে রোজা থাকতে হবে না। ব্যাস, শুরু হয়ে যায় শ্বশুরকে কথা শোনানো। কি সুন্দর ছিল আমার শাশুড়ির করা সেসব ব্যবহার। তারপরও আমার দেবর বলতো, তারা আপনাকে কি করেছে? ভাত কষ্ট দিছে নাকি কাপড়ে কষ্ট দিচ্ছে? আর আপনার গায়ে হাতও তো তুলছে না, তাই না? সত্যি তো, তারা আমায় কি এমন করতো? তারা আমার গায়ে হাত তোলেনি, খাবারও খেতে মানা করেনি, সবই তো ঠিক আছে। তাহলে আমি অনেক মিথ্যেবাদী, তাই না? শাশুড়িকে বলেছিলাম, আম্মু ইফতারির সাথে রাতের রান্নাটাও করে ফেলি, ইফতারের পর আর চলে যেতে ইচ্ছে করে না। ব্যাস, শুরু হয়ে গেল। আমি নাকি 2 দিন ইফতারি বানিয়ে তাকে খোটা দিচ্ছি, আর ইঙ্গিতে তাকে রান্না করে যাওয়ার নির্দেশ দিচ্ছি। যাক, গেল সেসব। ইফতারের পর আবার রান্না করে তাদের খাবার দিতে হতো। তখন আর নিজের খাওয়ার ইচ্ছেই থাকতো না। তারাবির নামাজ পড়ার সময় শরীরে কম্পন টের পেতাম। এভাবেই চলতে থাকে। রোজ রাতে অশান্তি শুরু হতো। শ্বশুর বাসায় এলে শাশুড়ি বলতেন, সারাদিন শাশুড়ি খেটে মরেন, আমি নাকি তারও পরও জোর গলায় কথা বলতে ছাড়ি না। আসলেই ইদানিং আমার গলার আওয়াজ বেড়ে গেছে, খেয়াল করিনি। এর মাঝে একদিন আমার জেঠি শাশুড়ি আমার শ্বশুরকে ফোন দিয়ে আমার উপর এসব অত্যাচারের কথা জিজ্ঞেস করেন, কারণ আমার বাবা তাদের জানিয়েছেন। শুরু হয় নতুন করে অশান্তি। যেদিন রাতে আমার জেঠি শাশুড়ি ফোন করেছেন সেদিন ঝগড়াটা প্রচুর বেড়ে যায়, কারণ জেঠি শাশুড়ি বলেছিলেন আমার ননদের কারণেই নাকি সব অশান্তি হচ্ছে। ব্যাস, তেলে বেগুনে জ্বলে ওঠে আমার ননদ আর শাশুড়ি। রাতের 11টা পেরিয়ে যায়, চিল্লাচিল্লি থামে না। আমার মাথায় কি আসে জানি না, আমি আমার ফোনের রেকর্ড চালু করে ফ্রিজের ওপর রেখে দিই, কারণ আমার শাশুড়ি ননদ এসব অস্বীকার করতে সময় নেবে না। আর তাদের ভালো মানুষের চেহারা দেখে আমার কথা কেউ বিশ্বাসই করবে না। তাই আমার চাই প্রমাণ। যেখানে আমার শাশুড়ি আর ননদের সব কথা রেকর্ড হয়ে যায়, সেখানে আমার কথা বলাও ছিল। আমি ননদকে বলেছিলাম, আপু আপনার চাইছেন আমি চলে যাই, এই তো? আচ্ছা আমি চলে যাব, আপনারা আপনার ভাইকে নিয়ে থাকিয়েন। কথাটা আমি বলেছিলাম ঠিকই, কিন্তু ননদ আমার শ্বশুরকে বলে আমি নাকি তার ভাইয়ের সাথে থাকতে খারাপভাবে ইঙ্গিত করেছি। নাউজুবিল্লাহ। আমার ননদ আমার থেকে প্রায় 6-7 বছরের বড় হবে। তিনি আমায় তখন অভিশাপ দেন, আমি নাকি কোনোদিন মা হতে পারবো না, আর 10 দুয়ারে ঘুরে ঘুরে আমার মরণ হবে। তারা আমায় খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি নাকি তাদের ছেলেকে নিয়ে আলাদা বাসায় যাওয়ার জন্য নিজে থেকে এসব করছি, যেখানে তাদের ছেলের সাথে নামকা অবস্থায় স্বামী এই সম্পর্ক ছাড়া প্রেম ভালোবাসার কোনো সম্পর্কই নেই, সেখানে তাদের ছেলেকে নিয়ে আমি আলাদা কেন থাকবো বলেন? এভাবেই দিন অতিবাহিত হয়। এর মাঝে আমার বাবার বাড়ি থেকে তাদের জন্য ইফতারি আর ঈদের কাপড় আসে। সবই তাদের মন মতো হয়েছিল, কারণ মধ্যবিত্তদের সম্মানটা এভারেস্টকে পিছে ফেলবে।
রোজার শেষের দিকে একদিন বিকেলে আমি আমার বড় ননদকে বলি, আপু রোজা রেখে বিকেলে ডাল বেটে মশলা বাটার শক্তি পাই না, আপনি একটু কষ্ট করে ব্লেন্ডার করে দিবেন। তার করা জবাব, রোজা রেখে তিনি ক্লান্ত, ব্লেন্ডার করতে পারবেন না। আসলেই তো আমি বোকা, রোজা রেখে কিভাবে ব্লেন্ডার করবেন তিনি। যাক, এভাবে এই দিনগুলো কেটে গেল। ঈদের দুদিন আগে তারা তাদের গ্রামের বাড়ি ঈদ করতে যাবেন। আমার বাবা আমাকে ফোন করে বলেন তাদের না জানিয়ে আমি যেন কাপড় বেশি করে আনি, কারণ এবার বাড়ি গেলে আমায় দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দেওয়া ছাড়া আসতে দিবেন না। আমিও কাপড় বেশি করেই নিয়েছিলাম। কাপড় বলতে কি, বিয়ের পর গজ কাপড় দিয়ে 4টা কামিজ বানিয়ে দিয়েছিল, যার সাথে না ছিল ওড়না না ছিল সালোয়ার। এবার আমার এই বাড়িতেই প্রথম ঈদ, তাই আমার ননদকে দিয়ে আমার জন্য একটা শাড়ি আনিয়ে দিয়েছেন আমার স্বামী। প্রতিটি মেয়ের ইচ্ছেই থাকে বিয়ের পর স্বামীর হাত থেকে কিছু পেতে, কিন্তু আমার ভাগ্যে তা হলো কই। কারণ আমার স্বামী নিজের কাপড়গুলো বোন কিনে আনে। সে নিজের কিছুই করতে পারে না, এমনকি সে কোনোদিন কোনো জামা পরবে তাও বোন বলে দিতে হয়। ঈদে বাড়ি গিয়ে থেকে গেলাম, এটা নিয়ে আমার শাশুড়ি একতরফা ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন। বাপের বাড়িতে দিনগুলো বিয়ের আগের দিনগুলোর মতোই কাটতে লাগলো, কারণ যিনি আমার স্বামী তিনি সপ্তাহে একবার আমাকে ফোন দেয় কিনা সন্দেহ আছে। সবাই বলে আমার কপাল ভালো, অনেক বড় ঘরে বিয়ে দিয়েছে। আমিও মুখ ভরা হাসি দিতাম, এছাড়া আর কি বা করার ছিল। আমার পরীক্ষার কাছে এসে যায়, হঠাৎ একদিন সন্ধ্যায় আমার মায়ের রুম থেকে চিল্লাচিল্লি শোনা যায় আমাকে নিয়ে। যা তা আমার শাশুড়ি আমার মাকে কি বলেছে জানি না, তবে বলেছে এমন মেয়ে জন্ম দেওয়া আম্মুর জন্য লজ্জাজনক। তাই আম্মু নানান কথা শোনাচ্ছে আমায়। আমি কিছুই বলিনি, কারণ আমার আম্মু জানি আমি চুপ করে থাকি না, প্রতিবাদ করি। কিন্তু আমার মা জানতো না যে প্রতিটি মেয়ের চঞ্চলতাগুলো তার বাবা মায়ের কাছেই সীমাবদ্ধ। অবশ্য আমার মায়ের কোনো দোষও ছিল না, আমার মা খুব সহজ সরল প্রকৃতির মহিলা। অপরিচিত কেউ এসে যদি কিছু বলেন তিনি তা বিশ্বাস করে নেন, আর নিজের সব কষ্ট বলে হালকা হয়ে যেতে চান। তাই তো এত নরম হৃদয় নিয়ে বারবার তাকে আঘাত পেতে হয়। আর আমার শাশুড়ি ননদরা এতই ভালো মানুষ যে খুব সহজে আপনাকে আপন করে নেবে। তাদের কথা শুনে আপনিও যে কিনা আমায় এই মুহূর্তে ভালো বলেছেন, তারও মত পাল্টাতে বেশি সময় লাগবে না। সেখানে আমার মা বিশ্বাস করবেই না কেন? আম্মুর কথাগুলো এমন পর্যায়ে যায় আমি আর সহ্য করতে পারছিলাম না, কারণ যে মায়ের কাছে আমি চোখের মনে, সে মা আজ আমার জন্য চোখের পানি ঝরাচ্ছে। হঠাৎ আমার সে রাতের রেকর্ডের কথা মনে পড়ে যায়। আমি কিছু না বলে রেকর্ডটা আমার মায়ের কাছে নিয়ে দেই। আমার মা ঘন্টা 3 ঘন্টার সেই রেকর্ড শুনে আর স্থির থাকতে পারলেন না। সাথে সাথে শাশুড়ি ফোনে কল করে আম্মুকে করা অপমানের প্রতি উত্তর করে, কারণ আম্মু জেনে গেছে আমার কোনো দোষ ছিল না। আম্মুর কথার এক পর্যায়ে আমার শাশুড়ি বলেন, আপনি বুঝি নিজের মেয়ের কথাই বিশ্বাস করলেন? আম্মু তখন প্রতি উত্তরে রেকর্ডের কথা বলে দেন। ব্যাস শুরু হয় নতুন অশান্তি। তবে আমার মাকে কেন আমি আদর্শ মা বলি জানেন? কারণ আমার মা কখনো আমার ননদদের দোষ নিয়ে কিছুই বলেননি। তিনি বলেন আমার কাছেও মেয়ে আছে, কেন আমি অন্যের মেয়ের ব্যাপারে কিছু বলবো? মেয়েরা দোষ করলে শুধরানোর দায়িত্ব আমাদেরই। হয়তো সেদিন আমার মায়ের উপর আমার ক্ষোভ প্রকাশ পেত পারতো, কারণ কিন্তু সেদিনের পর থেকে মায়ের প্রতি সম্মানটা আরো কয়েক গুণ বেড়ে যায়। এর পরের দিনগুলোতে আমার স্বামী যতবার আমাকে কল করেছিলেন ততবারই তার কল রেকর্ডার চালু ছিল। সেটা জানে না যে তিনি কল রেকর্ডার চালু রাখে তার বিপরীতে যে আছে সে সহজেই বুঝতে পারে। দেখতে দেখতে কোরবানির ঈদ চলে আসে। বিয়ের পর আমার প্রথম কোরবানির ঈদ। নিয়ম অনুযায়ী গরু ছাগল পাঠাতে হবে মেয়ের শ্বশুর বাড়িতে। কি বলেন? আমার বাবা মায়ের কাছে তো আর বিদেশি বা সরকারি চাকরি করে এমন ছেলে নেই, তাই 15,000 টাকা পাঠিয়ে দিলেন আমার শ্বশুর বাড়িতে। প্রতিবার ঈদে আমার স্বামী পরিবার বাড়িতে ঈদ করলেও এবার তারা আসবেন না, কারণ তারা সেখানে গেলেও আমিও যাব। আর আমি যদি সেখানে কাউকে রেকর্ডগুলো শোনাই তাহলে তো মান সম্মান সব ধুলোয় মিশে যাবে, কারণ গ্রামে আমার শ্বশুরদের বিরাট নাম। সে হিসেবে আমার শাশুড়িকেও মানুষ ভালোই জানে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঢাকায় থাকেন, আর ঈদ আমার চাচি শাশুড়ি জেঠি শাশুড়ি ওনারাও সপরিবারে আসবেন। তাই আমার শাশুড়ির মনে ভয় জাগেন। তিনি তাই বাড়ি আসেন নাই। কোরবানির অনেক আগেই আমার পরীক্ষা শেষ। আমার স্বামীকে আমাদের বাড়ি এসে আমাকে নিয়ে যেতে বলায় তিনি না করে দেন। তিনি বলেন আমি নাকি একা চলে যেতাম, কারণ তারা জানে বিয়ের পর কোনো ঈদে মেয়েরা বাপের বাড়ি থাকলে সমাজে নানানভাবে অপদস্থ হতে হয়। তারপরেও আমার মা বাবা আমাকে একা পাঠাতে রাজি হন নাই। ঈদের আগের দিন বিকেলবেলায় হঠাৎ আমার শ্বশুর ফোন করে জানায় তিনি বাড়ি আসছেন, আর ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় আমাকে নিয়েই বাড়ি যাবেন। এতক্ষণ কেমন যেন অস্থির লাগলেও খবরটা শোনার পর ভালোই লাগছিল। এরপর পরে আমার স্বামী কল দেয়। আমি তাকে বাড়ি যাওয়ার কথা জানাই, কিন্তু সে মানা করে আমি যেন তাদের বাড়ি না যাই। আমার শ্বশুরও মত পাল্টান, তিনি একাই যাবেন, আমাকে নেবেন না। ব্যাস, এবার ঈদটা বাড়িতেই করতে হবে।
সকালে কোরবানির ঈদ, ঘুমাতে প্রায় 11টা বেজে গেল। হঠাৎ মাঝরাতে গাড়ির আওয়াজ শুনতে পাই। আমার শ্বশুর আর জ্যাঠাতো দেবর এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। গেলাম, ঈদ করলাম, আবার বাড়ি ফিরে আসলাম। আমার স্বামী আর আমার শাশুড়ি জেনে গেছেন, তার অনেক চিল্লাচিল্লি করেছেন। আমার শ্বশুর ঢাকায় চলে গেলেন। হঠাৎ এর মাঝে একদিন শুনি আমার জেঠি শাশুড়ি নাকি রেকর্ড শুনেছেন, কিন্তু আমি শোনাইনি। পরে জানতে পারি জ্যাঠাতো দেবর আমার অগোচরে আমার ফোন থেকে রেকর্ডগুলো নিয়েছিলেন। আমার পরীক্ষার আর 3 মাস আছে। আমার শ্বশুর এসে আমার ঢাকায় নিয়ে গেলেন। যাওয়ার সময় বই নিয়ে যাইনি, কারণ সেখানে আমার পড়ালেখা হবে না। সাথে 8টা প্র্যাকটিক্যাল নিয়ে গেলাম। বাসায় গিয়ে পৌঁছাতে বিকেল হয়ে যায়। সন্ধ্যার পর থেকে আবার শুরু হয় চিল্লাচিল্লি। আমাকে চুপচাপ দেখে শাশুড়ি রুমে এসে উকি দিয়ে যান, যা দেখে এমন পরিস্থিতিতেও আমি হেসেছিলাম। ভাবছেন পুরো গল্পেই নিজেকে ভালো প্রমাণ করতে চাইছি। মোটেও আমি ভালো নই। আমাকে আপনি যা বলবেন আমি মেনে নিব, কিন্তু আমার পরিবারের ব্যাপারে যদি কিছু বলেন তো দু কথা শোনাতে আপনাকেও আমি ছাড়বো না। আপনি যেই হন না কেন, আমার বাপকেও আমি উচিত কথা বলতে ছাড়ি না। সেখানে আপনি কোথাকার কে? এভাবে প্রতি রাতে ঝগড়া চলতেই থাকে। যেই মেয়ে আমি রাতে খাওয়া ছাড়া ঘুমাতে পারতাম না, সে এখন রাতে খাই কিনা সন্দেহ আছে। এক রাতে আমি আমার শাশুড়িকে বলেছিলাম, আপনারা কি রোজ রাতে আমি না খাওয়ার জন্য এসব শুরু করেন নাকি? সুসাবটা বলে দিতে পারেন। ব্যাস, আগুনে ঘি ঢেলে দিলাম। আমি আবার বেশিক্ষণ কথা না বলে থাকতে পারি না। এত বড় বাসায় তারা সবাই একে অপরের সাথে কথা বলবেন, কিন্তু আমি কিভাবে চুপচাপ থাকবো? তার উপরে আমি গ্রামের মেয়ে, বাসা বাড়িতে তো বন্ধু হয়ে আসে। যখন দেখি ছোট ননদ স্কুলে যাচ্ছে তখন বুক ফেটে কান্না আসতো। তাই প্রতিবার ঝগড়ার পরে আমি নিজে নিয়েই ননদ আর শাশুড়ির সাথে কথা বলতাম। তাই আমার নাম দিয়েছিলেন গিরগিটির চেয়েও অধম। ছোট ননদের চুলে নানা রকম বিনুনি করে দিতাম, চুলে তেল লাগিয়ে দিতাম, ইউটিউব ভিডিও দেখে নানা ধরনের নাস্তা বানিয়ে দিতাম। ছোট বোনের মতো আদর করতে চাইতাম, বিনিময়ে পেয়েছি খুব সুন্দর উপাধি। আর আমার দেবর বলেছিলেন আমি নাকি সমস্ত মেয়ে জাতির কলঙ্ক। সেদিন শুধু হেসেছিলাম। আর তারা বলেছিলেন আমার মুখের হাসি নাকি বেশি দিন থাকবে না। কিন্তু তারা জানে না শত কষ্টের মাঝেও আমি হাসতে ভুলি না। এই বাসায় শ্বশুর আর দেবর এই দুজনকেই আমার আদর্শ মানুষ মনে হতো, কিন্তু আমার ধারণা পাল্টাতে দেরি হয়নি। ঈদে আমি শ্বশুর বাড়িতে গিয়ে জেঠি শাশুড়িদের ফোনে শুনতে পাই আমার দেবর আমাকে গালি দিচ্ছেন আর তুই করছেন। তারপরও তারা যদি আমায় গিরগিটিতে অধম বলেন, তাহলে সত্যিই আমি গিরগিটির চেয়ে অধম আর নারী জাতির কলঙ্ক। শাশুড়িকে আমি আম্মু ডাকতাম, তাই তিনি আমাকে নিয়ে হাসাহাসি করতেন। তাদের হাসাহাসির জবাবে আমি বলেছিলাম নিজের মা আর শাশুড়ির মাঝে তফাৎটা কি। আসলে তফাৎটা আমি সেদিন বুঝিনি, বুঝেছিলাম আরও দেরিতে। পিরিয়ডের সময়টা মেয়েদের কেমন কাটে তা পুরুষদের বোঝা সম্ভব না হলেও একজন নারী সেটা খুব সহজেই বুঝতে পারেন। তার উপর সব নারীর একই রকম অনুভূতি হয় না। কারো আছে অনেক ব্যথার অনুভব হয়, কারো সহ্যকর শক্তি সবার থাকে না। ঠিক এমনই ব্যথা আমার অনুভব হতো। পিরিয়ডের একদিন আমি ব্যথায় কাতরাচ্ছিলাম। এর আগে বাড়িতে এমন হলে মা গরম সেক দেওয়া, গরম পানি খাওয়ানো, ওষুধ খাওয়ানো সবই করতেন, কিন্তু সেদিন আমার শাশুড়ি আমাকে কাঁদতে দেখেও ফিরে তাকাননি। খাটের উপর গিয়ে শটান শুয়ে পড়েছিলেন। এমন ব্যথা নিয়েও তাদের জন্য রান্না করা, ঘর মোছা, কাপড় ধোয়া সবই করতে হয়েছিল। সেদিন বুঝেছিলাম শাশুড়ি মা হলেও এক চোখ তার অন্ধই থাকবে। ভালো ভালো শাশুড়িগুলো তো সব গল্পেই বন্দি, বাস্তবে তাদের দেখা মেলে কোথায়? একদিন ঘর পরিষ্কার করার সময় পানির ফিল্টারের সাথে একটা বোতল দেখতে পাই। পানির বোতল হলে হয়তো সন্দেহ জাগতো না। বোতলটা ছিল 7 আপের, আর তার ভিতরে ছিল গোলাপি রঙের পানি। 7 আপ তো আর গোলাপি রঙের হয় না। তাই ছোট ননদকে জিজ্ঞেস করলাম যে বোতলটা কিসের। সে আমাকে কিছুই না বলে ছো মেরে হাত থেকে বোতলটা নিয়ে যায়। তখন সন্দেহটার সত্যতা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। আমি আমার শাশুড়ির কাছে গিয়ে বলি, জানেন আম্মু, ছোটবেলা থেকেই মা যদি কোনো তাবিজ আমাকে লাগাতেন তা আমি লুকিয়ে ফেলে দিতাম, কারণ আমি তাবিজ, পানি পড়া এসবের বিশ্বাস করি না। তাই এসব আমায় কাজও করে না। তিনি সেদিন আমায় কিছু বলার মুখ পাননি, হিংস্র দৃষ্টিতে শুধু চেয়েছিলেন। অত্যাচারের মাত্রা বেড়েই চলে দিন দিন। আমার স্বামী আমার গায়ে হাতও তোলে, তুই তুকারিও করে। তবে আমি নিজের অভ্যাস বদলে ফেলি। এখন আর হুটহাট বাবাকে কল দিই বলি না। নিজের কষ্ট নিজের মাঝে সীমাবদ্ধ রাখি। এর মাঝে আমার বড় বোনের বাসায় গিয়ে আমার স্বামী নালিশ করে আসে আমার নামে। আমার বড় বোন আমাকে যা তা বলে, যার দরুন আজও আমি আমার বড় বোনের সাথে কথা বলি না। থাক না, ভালো আপন মানুষগুলো, ভুলগুলো না ভাঙাই থেকে গেল। আবার যুদ্ধ করে বাড়ি ফিরে আসি। আমার শ্বশুর এনে দিয়ে গেছেন, কারণ আমার স্বামী আর কোনোদিন এদিকে আসবে না। তার যথার্থ কারণ আছে। আসলে তাদের তো কোনো ধরাবাধা নেই, কারণ আমার কাবিন হয়নি। 18 বছর পূর্ণ না হয় কাবিনটা অসম্পূর্ণ রয়ে গেল।
যার কারণে তাদের মনে এত ফুর্তি। এখন আমি ভালোই আছি, ডিভোর্সটা এখনো হয়নি কারণ মা বাবা সমাধান চায়, তারা তাদের সম্মান বাঁচাতে ব্যস্ত। আমার মন দেখার সময় তাদের কই। আমি তাদের বলেছি তারা যা চায় আমি তাই করব, কারণ আমি জানি আমার মা বাবা কত কষ্ট করে আমাকে বড় করেছে। তাদের সুখই আমার সুখ। কেউ কেউ আমার মা বাবাকে লোভী বলতে পারেন। তারা লোভী, তার মেয়েদের সুখের লোভ করেন। যার ঘরে 5 মেয়ে আছে সে জানে তার প্রতিটি রাত কিভাবে কাটে, চারপাশের শকুনদের হাত থেকে কতটা যুদ্ধ করে মেয়েদের রক্ষা করতে হয় তাদের চেয়ে ভালো কেউ জানে না। ছেলে জন্ম না দেওয়া যে কত বড় পাপ, তাই সমাজের মানুষগুলো পদে পদে বুঝিয়ে দিয়েছে। আমাদের সমাজটা পচে গন্ধ ছড়াচ্ছে, যা সবার নাকে লাগে কিনা আমার জানা নেই, তবে নিত্যদিন সেই বৃষ্টির গন্ধে আমি ঘুমাতে পারি না। সেদিন আমার চাচা আমায় বলেছিলেন, তুই যদি ভালোই হতি তাহলে কি স্বামীর বাড়ি রেখে বাপের বাড়ি এসে পড়ে থাকতি নাকি? আসলেই তো ছোটবেলা থেকে জেনে এসেছি বাবা আর চাচা নাকি একই কথা। তো আমার চাচা মিথ্যে কেন বলবে? আসলে তো আমি ভালো না। ভালো মানুষের সাথে ভালোই হয়। আমি ভালো নই, তাই আমার ভাগ্যে এসব ছিল। আমি এই কুৎসিত সমাজের কাছে খারাপ হয়ে থাকতে চাই। যে সমাজ নারীকে সম্মান দিতে জানে না, সে সমাজের আনাচে কানাচে আছে নারীর জন্য নির্মমতা। সে সমাজ আমায় ভালো না বললে আমার গায়ের পশম ঝরে পড়বে না, সেটা আমি নিশ্চিত। এইটুকু জীবনে কত কিছুই না দেখেছি, তাও ক্লান্ততা আমাকে ছুঁতে পারেনি। আমি বাঁচার চেষ্টায় আকুল হয়ে আছি। না, আর এসব নির্মমতা সইব না। খারাপ যখন হয়েছি খারাপ হয়েই থাকবো। জীবনে অনেক প্রতারক এসেছে, 2 দিন হাত ধরতে চেয়েছে, কিন্তু তারা জানে না আমার ভিতরটা না পাওয়ার খা খা করছে। 2 দিনের ভালো থাকা আমার তৃপ্ত করতে পারবে না, সারা জীবনের জন্য ভালো থাকা চাই। যদি এটা কোনো গল্প হতো তবে হয়তো গল্পের সেই সুপুরুষ এসে আমার 2 হাত ধরে বলতো, তুমি যেমনই হও দুনিয়ার সব থেকে আড়াল করে আমি তোমায় সুখের রাজ্যে নিয়ে যাব। আর গল্প পাঠকের মুখে তার জয়ধ্বনি শুনতে পেতাম। কিন্তু আফসোস, এটা গল্প নয়, সত্যি এক ঝরে যাওয়া ফুলের অকথিত ব্যথার কথা। সেসব অতীত যা আর বর্তমান হতে পারবে না। আমি নিজেকে অন্যদের চেয়ে আলাদা দাবি করি, কারণ অতীত আমার মনে দাগ কাটতে পারে না। আমি আমার না পাওয়াগুলো কল্পনায় খুঁজে নেই, তাই আমার ভিতরে না পাওয়ার আফসোস নেই, শুধু আফসোস যে বিশ্বস্ততার 2টো হাতের আশায় জীবনে নতুনত্ব শুরু করব, তা আর না পাওয়াই থেকে যাবে। কারণ এই সমাজে আমার স্থান হবে ডিভোর্সি হিসেবে, তাই নিজের ভবনটা একার হতেই সাজাবো, যেখানে না হয় আমি গিরগিটি হয়েই থাকলাম। না, আজ আর নয়, অন্য কোনো দিন এসে জীবনের সাফল্যের কথা শুনিয়ে যাব। আজ না হয় ব্যর্থতায় সীমাবদ্ধ থাক। নামাজটা পড়ে নেওয়া উচিত এইবার, নতুন করে সব শুরু হোক পরিপূর্ণতা দিয়ে। নাই বা হোক আমার শুরুটা মঙ্গলজনক, শেষটা না হয় নিজের হাতে সাজিয়ে নেব। আমি ভালো আছি, ভালো থাকবো। মা বাবার ছায়ায় বেশ কেটে যাচ্ছে দিনগুলো। আমি চাই প্রতিটা মেয়ে ভালো থাক, কারো সাহায্য নিয়ে নয়, কারণ এই সমাজ নারীকে সাহায্য করার যোগ্য নয়। নিজেকে নিজে সাহায্য করার যোগ্যতা হাসিল করতে হবে তাকে। এক টুকরো ভালোবাসা আঁকড়ে ধরতে তাকে হতে হবে হিংস্র। হোক না তারা নারী জাতির কলঙ্ক, তবুও ভালো থাক তারা নিজের প্রত্যয়ে। তাহলে আজকের এই সুন্দর গল্পটার এখানে সমাপ্তি হোক। ও হ্যাঁ, কারো ভালো লাগা আর কারো খারাপ লাগা হয়তো প্রকাশ পায় এই গল্পের মাধ্যমে, তবে ভালো লাগা আর খারাপ লাগা দুটোই মনোভাব। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি সত্যটা তুলে ধরার। তো এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। যদি কারো গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।